সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আজকের ফ্রন্টলাইনে দুজন অতিথি, মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। স্বাগত জানাচ্ছি মান্না ভাই আপনাকে। ডক্টর তারেক ফজল, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকেও। মান্না ভাই, আপনি জানেন বিশ্ব শিরোনাম, ওয়ার্ল্ড হেডলাইন হচ্ছে ভারত পাকিস্তান, দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি, একটা যুদ্ধ পরিস্থিতি। গত রাতে ভারতের তরফে পাকিস্তানের ভূমিতে হামলা করা হয়েছে, এতে 26 জন নিহত হয়েছে। আর এই ঘটনার জের হচ্ছে আজ থেকে 22শে এপ্রিল একটা সন্ত্রাসী হামলায় 26 জন ট্যুরিস্ট মারা গিয়েছিলেন কাশ্মীরে। আর আজকেও গতকালও কিন্তু 26 জনই মারা গেছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিশ্ব পরিস্থিতিতে কিন্তু অনেক নাটকীয় ঘটনা আছে। কারণ হলো, পাকিস্তানের পক্ষে তুরস্ক সাপোর্ট দিয়েছে, ইন্ডিয়ার পক্ষে সরাসরি ইসরায়েল সাপোর্ট দিয়েছে। তো এইটাকে আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথমে আমি আপনাকে একটা কথা বলি মধ্যে ভাই, সেটা হচ্ছে যে আমরা বাইরে যখন কথা বলছিলাম তখন আপনাকে আমি বলেছি যে এই ঘটনা সম্পর্কে কাছে সারাদিন আমার কোনো স্টাডি নেই, অবজারভেশন নেই। হয় কি এগুলো ঘটনায় একটা নিউজ শুনলেন এটাই যথেষ্ট না, নিউজের পেছনতে নিউজ থাকে এবং এটা বুঝতে পারতে হয়। না হলে কথা বললে অযথা পণ্ডিতি করে, তবে স্টুপিডিটি করা হয়, একটা কিছু হয়। আমি বিকেলে এখানে আসবার আগে নিউজ দেখেছি যে ইন্ডিয়া অ্যাটাক করেছে এবং তাদের রাজনৈতিক নেতারা যে সমস্ত কথা বলেছেন, তারপরে সমস্ত পার্লামেন্ট বা অন্য কোনো জায়গাতে রাজনাথ সিংহ একটা স্টেটমেন্ট দিয়েছেন, এগুলো সব দেখলাম। ওরা দাবি করছে যে তারা খুবই ক্যালকুলেটেড ওয়েতে, খুবই বিচক্ষণতার সাথে, সংবেদনশীলতার সাথে, মানবিকতার সাথে আক্রমণটা করেছে, যাতে কোনো সিভিলিয়ান মারা না যায়, কোনো আর্মি পার্সোনাল মারা না যায়। একেবারে যারা যারা টেররিস্ট আছে ওই জায়গাতে তাদের সম্পর্কে ডেফিনিট হয়ে তারা হামলা করেছে এবং তাদের মধ্যে এতজন মারা গেছে। আর খুবই স্বাভাবিকভাবে পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা বলেছে এটা স্টেটমেন্টটা সত্যি নেই, এটার মধ্যে অন্য কিছু হয়েছে। এখন ধরেন এটার উপরেই যদি কথা বলতে হয় তো এটার উপরে তো জানতে হবে, কিন্তু যেভাবেই দেখেন না কেন প্রাথমিক রিয়াকশনটা আবার হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছে। পাকিস্তান এটার উপরে প্রতিক্রিয়া ব্যক্ত করে তারা বলেছে এটার যোগ্য জবাব তারা দেবে। তো এটার মানে হলো যে কাউন্টার অ্যাটাক হবে, যুদ্ধ শুরু হয়ে গেল। আর তাছাড়া টার্কি সাপোর্ট দিয়েছে, ভেরি সিগনিফিক্যান্ট। একইভাবে ইসরায়েল সাপোর্ট দিয়েছে ইন্ডিয়াকে, এটাও খুব সিগনিফিক্যান্ট। এখন এটাকে খুব হালকাভাবে দেখার কোনো উপায় নাই। আমার জানেন পুরা ঘটনা দেখে একটা জিনিস মনে হয়েছে, সেটা আমি আমাদের দেশের কনটেক্সটে বলি। প্রফেসর ইউনূস বক্তৃতা করবার সময় কয়েকদিন আগে বলেছিলেন বাংলাদেশ একেবারে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে যে সেটাও আমরা উপেক্ষা করতে পারবো না। যুদ্ধ যখন আমাদের উপরে চেপে বসছে তখন আমরা যদি নির্বিকার থাকি তাহলে হবে না, আমাদেরকেও পাল্টা কিছু করতে হবে। এবং তিনি যুদ্ধ প্রস্তুতির কথা বলেছেন। আমার সেদিন মনে হয়েছে সাচ এ বিগ পার্সন, এটা কি বললেন, ভারত পাকিস্তানের যুদ্ধ হবে আমি ওদিন মনেই করি যাই। আমার মনে হয়েছে ছোটোখাটো স্কার্মিশেস হতে পারে, ঝগড়াঝাঁটি, কথাবার্তা গরম গরম চলতে থাকবে, কিন্তু যুদ্ধ লেগে যাবে সেরকম না। যদিও ধরেন খুবই বড় একটা ঘটনা আছে যে তারা যেহেতু সিন্ধু নদের পানির উপরে রেস্ট্রিকশন দিয়েছে, এটা তো পাকিস্তানকে একটা ডেজার্টিফিকেশনের দিকে নিয়ে যাবে, খুব দ্রুত নিয়ে যাবে। কাজে তাদের এটা রিটেনেট করতে হবে। এইটা আবার তারা বলেছে যে তারা মিসাইল দিয়ে দরকার লাগলে ওই বাঁধটাই উড়িয়ে দেবে। এগুলো বড় বড় কথা ছিল, কিন্তু কাজ ছিল না। এখন যে ঘটনাটা ঘটলো এটা এসকালেট করবে, আমি এক কথাই বলতে পারি, এটার কোনো বিকল্প দেখছি না আমি। এবং আরেকটা জিনিস সেখানে লক্ষ্য করবার মতো, এখন তো ধরেন দুইটা বিশ্ব শক্তি ওই অবস্থায় নাই, একটাই আছে। আমেরিকা এই ব্যাপারে খুবই মোড়লগিরি যেরকম বলে, উভয়ের দিকে একটা সমান সমান লজ্জাজনক, হ্যাঁ হ্যাঁ এরকম বলেছে। তারপর বলেছে আমাদের ফরেন মিনিস্টার দুইজনের সাথেই কথা বলবে। আমি শুনেছি তারা কথা বলেছেন, কিন্তু কি কথা হলো, অগ্রগতি গেল, সেগুলো কিছু বলেনি। তার
তারাও এইখানে তেমন কোনো ভূমিকা রাখছে না। এইখানে ভূ রাজনীতিটাও খুব ইম্পর্টেন্ট। মোদি সাহেবের সঙ্গে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেবের যে ফ্রেন্ডশিপ অতীতে দেখেছি, তার রেশ তো এখনও দেখতে পাচ্ছি আমরা। এবং এই কারণে অনেক ভারতীয়, আমি বলবো যে অপরাধ টুয়ার্ডস বাংলাদেশ আমেরিকা দেখেই নাই। আর ডোনাল্ড ট্রাম্প তো দেখেনি না, উনি সারা বিশ্বের কত খবর যে রাখেন আমি বলতে পারবো না, বাট আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে কথা, ওই অর্থে তাদেরও এরকম ভূমিকা নাই। ফলে আমি একটা শঙ্কার মধ্যে পড়েছি। আমি জাস্ট ভয় পাচ্ছি অ্যাবাউট দি এসকালেশন, এটা কতদূর যাবে। কারণ হচ্ছে যে দুটোই অ্যাটমিক পাওয়ার। আর যেরকম এই আমেরিকার সঙ্গে ঝগড়া হবার সময় বলেছিল, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছিল আমার অ্যাটম বোম আছে, আমার সাথে তালিবালি করে আমি বোমা মেরে দেবো, যা হয় তাই হবে। এইখানেও কিন্তু পাকিস্তানি কথা বলেছে যে আমাদের সাথে ওই বাড়াবাড়ি করলে আমরা অ্যাটমিক পাওয়ার ইউজ করব। এটা সাংঘাতিক রকম কথা। অ্যাটমিক পাওয়ার চট করে ইউজ করবে সেটা জানি না, কিন্তু আমি যতদূর জানি অ্যাটম বোমার দিক থেকে আপনার অ্যাটম বোমা ছোড়ার ডিভাইসের দিক থেকে, মিসাইলের দিক থেকে পাকিস্তান ইজ অলমোস্ট ইকুয়াল টু ইন্ডিয়া, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বেশি। কাজে যুদ্ধটা খুবই খুবই তিক্ত এবং ধ্বংসাত্মক হবে এটা মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তারেক ফজল। আপনি কীভাবে দেখছেন বিষয়টাকে? আপনি তো নিশ্চয়ই জানেন যে পাকিস্তান বলছে যে এটা হঠাৎ করে নয়, এটা পূর্ব পরিকল্পিত হামলা তারা। কারণ আপনি জানেন যে আগের যে ঘটনাটা, এটার জের ধরে এটা হচ্ছে। এখন যুদ্ধটা যদি এটা, যেটা মাহমুদুর রহমান মান্না বললেন যে এটা ধ্বংসাত্মক হবে, রক্তক্ষয় হবে, মানুষ মারা যাবে, আর পারমাণবিক বোমার যদি মানে এই শক্তি যদি ইউজ করা হয় তাহলে তো ধ্বংস হবে দক্ষিণ এশিয়া। আপনার কি মনে হয়? ধন্যবাদ মুজিব ভাই। মাহমুদুর রহমান মান্না ভাই যেটা বললেন যে এটা এসকালেটেড হবে, বাড়বে, এর কোনো বিকল্প নেই, আমি ঠিক এক্ষুনি এটা তা মনে করি না। আসলে কেন আমি মনে করি না? কারণ হলো বাড়া মানে হচ্ছে ওই পারমাণবিক বোতামে চাপ দেওয়ার বিষয়। তো পারমাণবিক বোতাম কাউকে রক্ষা করবে না, কাউকে ক্ষমা করবে না। সুতরাং এই লোকগুলো ভারত পাকিস্তান হোক অথবা তার আশেপাশে প্রতিবেশী যারা হোক, এবং একটু দূরে হলেও এই পারমাণবিক তেজস্ক্রিয়া সবার গায়ে লাগবে। এই তেজস্ক্রিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কাছাকাছি সবাই চেষ্টা করবে, অন্তত ওই পর্যন্ত না যাক। সুতরাং আমি মানে মোটামুটিভাবে নিশ্চিত যে এটা ওই পরমাণু অস্ত্রের দিকে যাবে না। তার আগে এই যে হামলা পাল্টা হামলায় যেই ঘোষিত অঘোষিত চেষ্টা, এটা কোনোভাবে চলতে থাকবে। এটা খুব সহসা থেমে যাবে অথবা ঠিক কবে থেমে যাবে এটা হয়তো আমি বলতে পারছি না, কিন্তু এর চেয়ে বেশি যাবে না। আমি এটা বোঝার জন্য আসলে কিভাবে আমরা এ পর্যন্ত আসলাম, আজকে এই মান্না ভাই অবশ্যই একটু পরে হয়তো দেখেছেন, কিন্তু আমরা খুব ভোরেই দেখলাম যে ব্রেকিং নিউজ আসছে। সেটা বোঝার চেষ্টা করছিলাম যে ইন্ডিয়া ঘোষিত সামরিক প্রক্রিয়ায় আক্রমণ করেছে, আর ইন্ডিয়ার অভিযোগ ছিল পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা পেহেলগামে আক্রমণ করেছে। তাহলে দুটোর গুণগত পার্থক্য আছে, এবং গুণগত পার্থক্য আছে বলেই জাতিসংঘ সহ বিশ্বের প্রায় কোনো দেশ সরাসরি ভারতীয় যে পদক্ষেপ এটাকে সমর্থন করতে পারছে না। এখন পর্যন্ত পাকিস্তানের জন্য অনেকেরই খুব শুভকামনা আছে, এটা বলার সুযোগ কম, কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত ভারতের বিপক্ষে অবস্থান আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। জাতিসংঘ প্রায় সবগুলো দেশই ভারতকে দোষছে, এটা একটি পর্যায়ে। কিন্তু তার এর আগে আরেকটু বোঝার বিষয় আছে, সেটা হলো যে ঠিক ভারতের ভেতর থেকে ভারতের যারা মানুষ, যাদের নিজেদের জীবনের ভবিষ্যৎ অস্তিত্ব ভারতের সাথে যুক্ত, ওই মানুষেরা এটাকে কিভাবে দেখছেন, তার এই ধারাবাহিকতাকে কীভাবে দেখছেন, এটা একটু আমরা স্মরণে আনতে পারি। সেটা হলো যে ভারতের উত্তরাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল MV সুচিন্দ্র কুমার, তিনি এই যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেছেন। কেন?
উনি বলছেন যে এই পেহেলগামের মাধ্যমে যেই আমাকে পাকিস্তানে আক্রমণ করার জন্য আদেশ দেওয়া হচ্ছে এটা আমি মানি না, এটা ঠিক না, এটা খুবই অন্যায়। তাহলে এই মতিউর ভাই আপনার কাছেও এটা প্রশ্ন হয়ে আসছে বা অনেকের কাছে এটা প্রশ্ন হতে পারে। 24 ঘন্টা আগেই বলেছে। হ্যাঁ, সেটা আসছি। কংগ্রেস বলা আরেকজন তাদের সেনা কমান্ডার কর্মকালীন সার্ভিং জেনারেলের বলা এক কথা না। এটা হলো জেনারেল বলছে যে আমি এই আদেশ মানব না, উনি মানবেন না বলছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার নামে মামলা হয়েছে। এটা হলো তার ভেতরের কথা, একেবারে ইন্ডিয়ার নিজস্ব অস্তিত্বের প্রসঙ্গ। আমরা কিছুদিন এই 2-1 দিনের মধ্যেই বিএসএফ যারা ওই বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করছে কাশ্মীরে ইন্ডিয়ান পাকিস্তানি অংশটাকে দেখে, তাদের কেউ কেউ প্রকাশ্যে ঘোষণা দিয়ে মিডিয়াকে বলছে যে এইটা ইন্ডিয়ার আমাদের বানানো জিনিস, এটার সাথে পাকিস্তানের সম্পর্ক নেই এবং এটা ইন্ডিয়ান কর্তৃপক্ষ এটাকে বানিয়েছে, এটা সন্ত্রাসী ঘটনা, এটা তারা বানিয়েছে। তাহলে একজন খুব সর্বোচ্চ পর্যায়ের জেনারেল বলছে, আবার যিনি ছোট কর্মী সেনা, এটা তো আধা সামরিক একজন অফিসার, তিনি সেটা বলছেন। এটা 2 দিক থেকে আমরা দেখছি। এরপরের যে জিনিসটা, যে তাহলে ইন্ডিয়া দাবি করছে পাকিস্তান সমর্থিত জয়শি মোহাম্মদী বা কিছু একটা সন্ত্রাসী গ্রুপ এই আক্রমণটা চালিয়েছে এবং তাদের অভিযোগ হচ্ছে পাকিস্তানি কর্তৃপক্ষ সেটা জানে, তাদের জানা সত্ত্বে এই পেহেলগামে 26 জন খুনের ঘটনা ঘটেছে। এখানে আরেকটা খুব উল্লেখযোগ্য, যারা মনোযোগ দিচ্ছিলেন সবাই সমানভাবে মনোযোগ দেন না, মনোযোগ দেওয়ার বিষয়টা হলো যে ভারত শুরু থেকে এই পেহেলগামের ঘটনাকে খুবই গুরুত্বের সাথে সর্বোচ্চ মনোযোগ দিয়ে, যেটাকে আমরা বলি প্রপাগান্ডা বলি, একটা হলো পাবলিসিটি আর একটা প্রপাগান্ডা। এটা শুধু পাবলিসিটি না, এটা প্রপাগান্ডাই তারা নিয়ে গেল, যেখানে বলল যে এই মুসলিমদের পক্ষ থেকে আক্রমণ হয়েছে এবং দেখে দেখে হিন্দুদেরকে ওখানে খুন করা হয়েছে। তো ওখানে দেখা গেল যে একজন মুসলিম অফিসার সে অন্যদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে এবং নিজে খুন হয়েছে, শহীদ হয়েছে। এই সামান্য পরেই তথ্য চলে আসলো যে 26 জনের মধ্যে 15 জন মুসলিম, 26 জনের মধ্যে 15 জন মুসলিম, আর তাহলে 11 জন হচ্ছে অমুসলিম মারা গেছে। তাহলে এগুলো সব মিথ্যা তথ্য দিয়ে এগুলো চলছে, এভাবে কিন্তু এগোচ্ছে। পেহেলগাম শুরু হলো, আপনি যে কথাটা বললেন, এখানে আসি যে এই ভারতের অন্যতম শাসক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট দাবি করছেন মিস্টার মোদি, ভারতীয় প্রধানমন্ত্রী, তিনি এই পেহেলগামের ঘটনার কথা 3 দিন আগে থেকে জানতেন। তারপরে এইসব হচ্ছে। তাহলে এই সব মিলে এটা হলো একটা দিক, বিশ্লেষণের একটা দিক, যে এই ক্ষেত্রে ভারতের রাজনৈতিক কর্তৃপক্ষ এবং তাদের নির্দেশ অনুযায়ী তাদের সামরিক কর্তৃপক্ষ কিভাবে এগোচ্ছে এবং তাদের অস্তিত্বটা নৈতিকভাবে খুবই দুর্বল। আমরা আপাতত এইটুকু বলি। অনেক ধন্যবাদ আপনাকে। মান্না ভাই, আপনি জানেন যে যেটা তারেক ফজলও বললেন, সেটা হচ্ছে যে এই যখন অবস্থা, ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি, আমরা যদি যুদ্ধ নাই বলি বা যুদ্ধ বলি, এই পরিস্থিতিতে বাংলাদেশ মানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? মানে আমরা কোথায় দাঁড়িয়েছি, আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকতে বেরিয়ে খুব আলোচনার ব্যাপার হয়তো হতো না, কিন্তু তারপরে প্রশ্নটা আসছে তাই বলি। কিন্তু তার আগে আমি বলি, মানে প্রফেসর তারিক যেরকম বললেন না, এটা একটা পারমাণবিক যুদ্ধে যাবেই এরকম আমি বলছি না, এটা কি সোজা কথা নাকি? পারমাণবিক যুদ্ধে যাওয়া তো মানে কয়েক যুগের একটা সিদ্ধান্ত হয়, কিন্তু এরকম কথা পাকিস্তান বলেছে। আর ফ্যাক্টরটা আমি বলছি যে এখন ধরেন ঘটনাটা কেন ঘটলো, দোষ কার, এই ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনি খুব নির্মোহ থাকতে পারেন না। তো মানে লোকাল পলিটিক্সেই বলেন আর আন্তর্জাতিক রাজনীতিতেই বলেন, প্রোপাগান্ডা এরকম করে হয় যে ইভেন যে খুবই বুদ্ধিমান একটা লোকও বায়াসড হয়ে যায় ওটার মধ্যে থেকে, আর বায়াস তো মানুষের মধ্যে কাজ করেই। আর আমাদের দেশে অ্যান্টি ইন্ডিয়ান বায়াস এখন খুবই স্ট্রং, বায়াস বলেন বা যুক্তিসঙ্গতভাবেই ভারত বিদ্বেষ খুবই কিছুদিন আগে আবার ছিল আমরা খুব পাকিস্তান বিদ্বেষী ছিলাম, একসময় তো ছিলামই। এখন যে আমরা প্রো পাকিস্তানি তাও তো না। ফলে আমার হচ্ছে কি, ওই জায়গাতে আমি যদি নির্মোহভাবে দেখতে যাই তাহলে আমার জন্য এটা একটু কষ্টকর হয়ে যায়। কেন?
এরকম একটা আক্রমণ পাকিস্তান করতে যাবে কেন, কি ঘটেছে, তার কোনো যুক্তি পাওয়া যায় না। আবার ইন্ডিয়ানদের পক্ষ থেকেও এখনই এরকম একটা ঘটনা ঘটাতে হবে কেন, পলিটিক্যাল সোশ্যাল কি ক্রাইসিস আছে যেটাকে ঢাকা দেবার জন্যে বা ইউজ করবার জন্যে করবে, সেটাও আমি এরকম ধরতে পারি না। ফলে এই জায়গাটাকে আমি অ্যাড্রেস করছি না, আমি এখনই এটার উপরে কোনো কথা বলতে পারবো না। কারণ আমি এরকম মনে করি যে পলিটিক্যাল অ্যানালিসিসে দেখার মতো ভাই, হিস্ট্রি একসময় কিন্তু সত্যটাই বলবে। অনেক হিস্ট্রি হয়তো আপনি চর্চা করতে পারলেন না, চাপা পড়ে গেল, কিন্তু যে হিস্ট্রি চর্চিত হবে সেটাতে সত্য বেরিয়ে আসবে। ফলে এখন আমি না জেনে ওরকম জায়গা বলা খুব আমি মনে করি ঠিক হচ্ছে না। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। এক নম্বর কথা হচ্ছে যে এই যুদ্ধটা কতখানি যাবে। যদি প্রফেসর তারিকের মতো আমি ধরি যে না এটা অত দূর যাবে না, যদি আমি এরকম ধরছি না, বিকজ আমি এটাতে নিশ্চিত নই। আগ বাড়িয়ে তার্কি সাপোর্ট করেছে, তার মানে পাকিস্তান কিন্তু এখন দুর্বল ভাববার কোনো কারণ নেই। এমনিতে চায়নার সঙ্গে ইন্ডিয়ার একটা বীরত্ব সবসময় আছে, এবং চায়না এইখানে চুপচাপও থাকতে পারে, আমি জানি না। এরকম চায়না করেছে অনেক সময় যে তার খুবই ক্লোজ অ্যালিকে তারা ডাইরেক্ট সাপোর্ট দেয়নি। এখানে পাকিস্তানকে সে ডাইরেক্ট সাপোর্ট নাও দিতে পারে, কিন্তু যদি দেবার প্রশ্ন হয়ে যায় তাহলে ইট ইজ এ বিগ থিং। তো ওই অর্থে আমি বলছি যে এটা ঠিক এরকম করে চট করেই হবে, তারা কসলা কসলি হবে, নেগোসিয়েশন হবে, ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং হবে, বহু কিছুর পরে এটা এখন কোথায় যাবে এটা আমি বুঝতে পারছি না। যদি বাড়তে থাকে তাহলে বাংলাদেশ কোনো না কোনোভাবে এটার মধ্যে জড়াবে। বাংলাদেশের ফিজিক্যালি যুদ্ধ করবার মতো কোনো বিষয় নেই, কিন্তু রাজনাথ সিং যেটা বললেন সেখানে উনি ওয়েস্ট বেঙ্গলকেও একটা স্পট বলছেন, 5-6টা স্পট উনি বলেছেন যে এই এই জায়গাগুলোতে এই রকম ক্যাম্পেইন হয়েছে, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে, এবং এই জায়গাগুলোর দিকে তার নজর রাখা উচিত সরকার, সেটা বলছেন। তো সেরকম যদি হয় ধরেন, তাইলে মানে দাঁড়াচ্ছে যে পাকিস্তানের সাথে এখন আমাদের রিলেশন আমরা কীভাবে দেখছি। আমাদের যিনি এখন সরকার প্রধান তিনি বলেছেন যুদ্ধ যদি আপনার উপর চাপিয়ে দেওয়া হয়, আমরা যুদ্ধ চাই না, কিন্তু চাপিয়ে দেওয়া হলে আমরা তো বসে থাকতে পারবো না। আমি কয়েকবারই ভেবেছি আমরা কী করতে পারবো এরকম একটা যুদ্ধ লাগলে, ইভেন ভারত পাকিস্তানের যুদ্ধ লাগলেও আমাদের কী করার আছে। কিন্তু উনি বলছেন যে এটা চাপ, মানে আমাদের যুদ্ধ প্রস্তুতিটা থাকতে হবে। ওইটা ধরে যদি আমি কথা বলি তাইলে এটার ইমপ্লিকেশন হবে আমাদের সাম্প্রতিককালের বেশ কিছু মানে মুভ মনে হচ্ছে যে আমরা পাকিস্তানের সাথে রিলেশনটা নর্মাল করতে চেষ্টা করছি, আরও ভালো করতে চেষ্টা করছি। আমাদের অনেকের মনে হচ্ছে যে আমরা তো অনেক দূরে এগিয়ে গেছি, কিন্তু হঠাৎ করে যখন বলল পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে এবং আমাদের পাওনা দিয়ে দিতে হবে, তখন পাকিস্তান আবার কাউন্টার রিঅ্যাক্ট করলো। পাকিস্তানের পলিটিক্সটা বিভিন্নভাবেই ডিভাইডেড, যারা ক্ষমতায় আছে তারা মেজরিটি দিয়ে সাপোর্টেড না, মেজরিটি দিয়ে সাপোর্টেড যিনি তিনি তো জেলে আছেন, কিন্তু তার প্রভাব এখন বাইরে বোঝা যাবে, এরা অ্যাক্টিভ হবে, তারাও কথাবার্তা বলবে। পাকিস্তানের মধ্যেও একটা টার্মোইল হবে এইটা নিয়ে, এবং তার ফলে কোন শেপ নেবে সেটা আমরা ডেফিনেটলি জানি না। কিন্তু এইটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ মানে কমন সেন্টিমেন্ট যদি ধরেন না, তাহলে এই যুদ্ধে ইন্ডিয়া যদি মার খায় তাহলে মানুষ খুশি হবে। মানে যেমন ক্রিকেটে খেলার মধ্যে ইন্ডিয়া হেরে গেলে আমাদের দর্শকরা খুশি হয়, এরকম একটা জিনিস হয়েছে ভারতের দীর্ঘদিনের বৈষম্যমূলক অত্যাচারী শোষকের আচরণের ফলে মানুষ তাদের উপর খুব বিদ্বেষ্ট। ওইটা থাকবে বলে এই জায়গাতে এক ধরনের বিষয় হবে। কে জানে একদিন দুই দিন পরে পাকিস্তানের পক্ষে একটা মিছিল বেরোবে না যে ইউ আর নট শিওর, অ্যাটলিস্ট আই এম নট শিওর, বেরোতেই পারে। এবং যদি বেরিয়ে যায় তো এগুলোর কোনো ইমপ্লিকেশন হবে কিনা। এই অর্থে আমি মনে করি যে আমাদের ওই রকম ঝামেলা আছে, ভালো হয় যদি আমরা এই ব্যাপার থেকে দূরে থাকি। আমি খুব স্পষ্ট বলি, ভালো হয় কেন বলছি, আমরা আসলে এরকম একটা যুদ্ধের মধ্যে জড়ানো অ্যাফোর্ড করতে পারি এখন, আমাদের ওর মধ্যে যাবার কোনো দরকার নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকেই
ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, অথবা যেটা যারা মনে করবো যারা আমাদের জন্য বলা মুশকিল সেটা বলবো না, এইরকম কিন্তু আমরা করতে পারি। সেই জায়গাটা আমি মনে করি এই যে অবজার্ভ করতে পারি। ধরেন আপনার এই টক শোটা যদি আজকের কাল হতো, তাহলে এই ব্যাপারে হয়তো আরো বলা যেত, রাতের মধ্যে সরকার কি কি বলে। একটা প্রশ্ন হতে পারে যে ভারত হয়তো চাইতে পারে যে তার প্রতি সমর্থন বাড়াতে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে, তখন বাংলাদেশ কি করবে? না, ভারতের প্রতি সমর্থন বাংলাদেশ দেবার মতো কোনো অবস্থায় আছে বলে আমি মনে করি না, দেবে না এটা। মানে আমি এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত। কী কারণে আমরা ভারতকে সমর্থন করতে যাবো এখন? তুমি দোষটা করেছো না কে করেছো আমি তো জানি, তুমি করেও থাকতে পারো, এটা তো মনে হয়। ওই যে উনি যেটা বললেন ওই তথ্যটা কিন্তু আমি জানতাম না যে এটার মধ্যে 26 মধ্যে 15 জন বললেন আপনি মুসলমান। হ্যাঁ, এইটা মানে আমি আপনাকে আগেই বললাম না, আমি অত ভালো করে ফলো করি, এটা দেখেছি যেরকম পেপার পড়ছি এরকম, আর অন্যভাবে দেখিনি। এটা যদি হয় তাইলে তো তখন দোষটা একদম স্পষ্টভাবে ইন্ডিয়ার দিকে যায়, খুবই স্পষ্টভাবে যায়। সেটা যদি হয় তাহলে তুমি গোলমালটা বাঁধিয়েছ, আমি তোমার সমালোচনা করবার কথা। আমি মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত হলো যে একদম এক্স্যাক্ট ওইখানকার স্টোরিটা তার বের করা। তাদের জন্য তো খুব কঠিন হবার কারণ নেই, সেটা যদি জানিয়ে দেয় তাহলে আমরা অন্তত মানে কেবলমাত্র একটা বিদ্বেষ থেকে কোনো কিছু করব না, সেটা না করা ভালো হবে আমি মনে করি। তারেক ফজল, আপনাকে আমি বলি যেটা হচ্ছে যে কোনো বিশ্লেষক বলছেন যেটা যে এই ভারত পাকিস্তানের উত্তেজনা এই অঞ্চলে এটা নানা ধরনের সংকট তৈরি করতে পারে। তো এই অঞ্চলে বলতে বাংলাদেশের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে কি সংকট হতে পারে? ধন্যবাদ। বাংলাদেশ আকারে ছোট, তার সব কিছুই ভারতীয় প্রেক্ষাপটে খুবই ক্ষুদ্র, খুবই ছোট। সুতরাং ভারতের পক্ষ থেকে যে কোনো ঘোষিত বৈরী আচরণ বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। সেই ক্ষতিটা বাংলাদেশ কতটা ধারণ করতে পারবে, সইতে পারবে, আর সেটা কবে কাটিয়ে উঠতে পারবে, সেটা আরেকটা বিশ্লেষণের বিষয়। কিন্তু খুবই প্রাথমিক বিবেচনা থেকেই বলা যেতে পারে ভারতীয় বৈরিতা বাংলাদেশের জন্য দুর্ভোগ কষ্ট বাড়াবে। এটা হলো একটা সাধারণীকৃত পর্যবেক্ষণ, সেটা হবে। কিন্তু ভারত কতটা এই বৈরিতা করতে চাইবে, কেন করতে চাইবে, কোন বাস্তবতায় করতে হবে, সেটাও কিছুটা মনোযোগ দেওয়ার মতো বিষয় হবে। আমরা এটুকু বুঝি যে এই দুটো দেশের যে যুদ্ধ ভাব, এই ভাবের মধ্যে ইতিমধ্যেই এই দুটো দেশের নিজস্ব যোগাযোগ বন্ধ হয়ে গেছে, জলে স্থলে অন্তরিক্ষে তাদের যোগাযোগ বন্ধ হয়েছে। সুতরাং এই দুটো দেশই কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইতিমধ্যে ঘোষিত পরিসংখ্যান অনুযায়ী ভারতের বেশ কিছু সামরিক ক্ষতি হয়েছে। পাকিস্তান ওই ক্ষতির মুখে পড়েনি, কিন্তু পাকিস্তানও যেহেতু ভারতীয় ভূমি জলস্থল অন্তরিক্ষ ব্যবহার করতে পারছে না, অর্থনৈতিকভাবে তারা ক্ষতির মধ্যে আছে, ক্ষতি হবে, দুই পক্ষেরই ক্ষতি হবে। তাহলে বিষয়টা হলো যে এই যুদ্ধ কারোর জন্য আনন্দ তৈরি করে না, যুদ্ধ কারোর জন্য সুখ তৈরি করে না, কষ্ট, দুঃখ, দুর্দশা তৈরি করবে। ভারত পাকিস্তান যখন দুর্দশায় পড়বে সেটার কিছুটা ভাগ, কিছুটা ছোঁয়া বাংলাদেশের গায়ে আসবে। এখন অন্য প্রশ্নটি এরকম যে বাংলাদেশ এখানে কি স্বাধীনভাবে তার কোনো অবস্থান গ্রহণ করতে পারে কিনা, করলে সেটা কিভাবে তারা যেতে পারে। এইখানে যথেষ্ট ঠান্ডা মাথায় এবং কিছু কিছু পেছনের তথ্য, আমরা বলি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, রাষ্ট্রীয়ভাবে প্রকাশের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের পদক্ষেপকে অনুমোদনযোগ্য হিসেবে প্রচার করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে তার নির্বাহী প্রধান, আমরা সরকার প্রধান বলি, নির্বাহী প্রধান প্রফেসর ইউনূস এটা বলছেন, অথবা নির্বাহী কর্তৃপক্ষের অংশ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, পররাষ্ট্র বিষয়ে একজন বিশেষ দূত বলছেন। এই যে তারা যারা যা বলছেন সেগুলোর পেছনে কি কি সত্য আছে, কোন সত্যের প্রেক্ষাপটে তারা এটা বলছেন, এটা যদি তারা প্রকাশ না করেন, বাংলাদেশের যারা নাগরিক সাধারণ এবং যারা কখনো কখনো কথা বলেন, যাদের কথায় জনগণ বিশ্বাস করে, আকৃষ্ট হয়, জনমত তৈরি হয়, সেগুলো তো
বিভ্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে যদি তারা উপযুক্তভাবে সেটা প্রকাশ না করে। সুতরাং বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে নির্বাহী বিভাগে যারা আছে, ভারত পাকিস্তানের এই সম্ভাব্য চলমান এবং সম্ভাব্য আরও গুরুতর বৈরিতা যা হবে সেটার প্রেক্ষাপটে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে যা কিছু রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে, সেটা জনগণকে উপযুক্তভাবে জানানো উচিত, সম্ভাব্য যতটা জানানো যায়। অনেক ক্ষেত্রে এমনটা মানতে হয়, আমরা মানি যে কিছু কিছু স্পর্শকাতর তথ্য সবাইকে প্রকাশ করা ঠিক না, এটা মানি। কিন্তু তার মানে সবই যদি অপ্রকাশ রেখে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়, জনগণ যদি বিভ্রান্ত হয়, তাহলে তো এই নির্বাহী বিভাগের বিরুদ্ধে খেপে যাবে। তাহলে নির্বাহী বিভাগকে টিকতে হবে, টিকতে হলে জনগণের সম্মতি এবং অনুমোদন, সাপোর্ট, এগুলো তাদের সম্মতি, এগুলো দরকার আছে, সমর্থন দরকার আছে। সেই সমর্থন পেতে হলে ধরেন মাহমুদুর রহমান মান্না ভাই কি বলবেন, তাকে কোন পক্ষে রাষ্ট্রের, বাংলাদেশের একজন অংশীদার হিসেবে, তিনি তো বাংলাদেশের ভাগ্যের সাথে তার ভাগ্য আছে, সুতরাং তিনি এমনটি বলবেন যেখানে তার ভাগ্য ভালোর দিকে যাবে। তিনি সচেতনভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করতে চাইবেন না। কিন্তু তিনি যদি না জানেন তাহলে কি বলবেন? তাহলে এই যারা কথা বলেন তাদেরকে কিন্তু সন্তুষ্ট করতে হবে, তাদেরকে জানাতে হবে। আপনি কতটুকু জানাবেন, কতটুকু স্পর্শকাতর আর কতটুকু সেটা জানাতে হবে। কিন্তু পরিস্থিতি তো স্পর্শকাতর এবং জটিল। হ্যাঁ, কথা বলাও তো খুব সহজ না, অবশ্যই সহজ না। তাহলে এখানে একটা ভারসাম্যের বিষয় আছে, ভারসাম্য রক্ষা করতে হবে। যে তাহলে অন্তত বলতে হবে, ঘোষণা দিয়ে বলতে হবে যে এমন কিছু বিষয় আছে জনগণের পক্ষ থেকে আমরা এমন সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা দয়া করে বিশ্বাস রাখেন, আর এটা আমরা বলতে পারছি, এগুলো আপনারা জানেন। তাহলে এইটুকু বলা দরকার আছে। আপনি যদি অনুমতি দেন আমি আর দু একটা ছোট কথা একটু বলি, যেহেতু প্রসঙ্গটা আসছে। আসলে সবসময় বলা সুযোগ থাকে না, হয় না, উপযুক্ত জায়গাও হয় না। সেটা হলো যে এই যে বর্তমান ঘটনা পর্যন্ত আসলো পেহেলগাম থেকে, যেটা মান্না ভাইয়ের মতো অনেক ব্যস্ত মানুষ, দেশের রাজনীতিতে তাকে অনেক বিষয়ে মনোযোগী থাকতে হয়, অনেক বিষয়ে তার কাছে আপডেটেড তথ্যাদি নাই। আমাদের যারা ব্যাপক জনগণ তাদের কাছে তথ্যাদি থাকে না, সুতরাং তাদের কাছে সহজ ভাষায়, যেমন এই যে 26 জনের মধ্যে 15 জন, এই পরিসংখ্যান কিন্তু অনেক কিছু বলে দেয়। আবার এই যে জেনারেল সুচিন্দ্র কুমার, তিনি রিভোল্ট করেছেন, সার্ভিং একজন মিলিটারি অফিসার, রিভোল্ট করা এটা বিরাট ব্যাপার। তিনি তার এই লেফটেন্যান্ট জেনারেল হওয়ার পরে রিভোল্ট করছেন, অ্যারেস্টেড হয়েছেন, কেন করেছেন? তাহলে এখানে কিছু কিছু সত্য আছে। এই তথ্যগুলো জনগণকে জানানোর বিষয় আছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি প্রকাশ্যে বলছেন মিস্টার মোদি 3 দিন আগেই পেহেলগামের ঘটনা জানতেন। এইসব তথ্য আরও অনেক কিছু, এগুলো কিন্তু সহজ ভাষায় জনগণকে জানানোর বিষয় আছে। পত্রিকায় সবগুলো আসে না। অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটা প্রসঙ্গ পাল্টাই মান্না ভাই, সেটা হচ্ছে আপনি জানেন যে এনসিবির তরফে ভোটারের বয়স 16 আর প্রার্থীর বয়স 26 না 23 করার প্রস্তাব করা হয়েছে। আপনি এটির সাথে একমত কিনা? বলবার আগে একটু একটা কথা বলি, যেটা প্রফেসর তারেক বললেন, ধরেন এই যে তথ্য যেগুলি প্রকাশ করতে বললেন না, এটা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা যাবে না, তো ওটা একটা ক্যাম্পেইনের মতো মনে হবে। এগুলো আমাকে জানতে হবে, এটা ঠিক আছে, মানুষকে জানতে হবে, সরকারেরই দায়িত্ব জানানো উচিত, কিন্তু ওইটারও কৌশল থাকতে হবে। কিছু কাজ মিডিয়াকে করতে হবে। হ্যাঁ, এটা মিডিয়াকে তারা কনফিডেন্সে দিক, যেহেতু আমরা ভারতের বিরুদ্ধে যে মিডিয়া ওয়ার এই এতদিন ধরে চললো, এখনও চলছে। এই আমাদের দেশে জঙ্গি আছে, আমাদের দেশে হিন্দুদের উপর অত্যাচার আছে, অনেক কিছু বলে না তারা। তো এগুলোর কাউন্টার করারও আমাদের একটা পদ্ধতি থাকা উচিত, সেটা আমরা খুব সাকসেসফুলি পারি। আবার এখনও ধরেন এগুলো, এই ঘটনা দুটো জানা দরকার। যদিও একজন লেফটেন্যান্ট জেনারেল চলেছেন, আমি তো পড়েছি, ওইটা আমি ভালো করেই পড়েছি, উনি অত বড় নৈতিকতার জায়গা থেকে করেছেন বলে আবার পত্রিকা লেখে নাই, কিন্তু কেন যে করলেন তা বলা হয়নি। এটার অনেক কারণ থাকতে পারে, তবে জেনারেলি আপনি ধরেন নৈতিকতার জায়গা থেকেই যে তুমি এটা অন্যায় করে যুদ্ধটা বাঁধাচ্ছ, আমি যাবো কেন। এই ক্যাম্পেইনটাও আমাদের সরকার যদি করে, তাহলে ভারতের পক্ষ বলতে পারে যে তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করছো, ওইটা একটু সতর্ক থাকা। জি, এখন আপনি বলছেন কি যে এনসিপি বলছে যে ভোটারের বয়স 16 আর ক্যান্ডিডেট মানে প্রার্থীর বয়স হবে 23, তাদের প্রস্তাব সুপারিশ। আপনি হাসছেন কেন? হাসলাম কেন, আর একটা কথা আমার মনে হলো জানেন,
এনসিপি কি করেছে, ওরা যে থানা কমিটি করবে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি বয়স কমপক্ষে 30 হতে হবে সেটা বলেছে আবার। আচ্ছা, তো এইখানে আপনার 16 বছরে ভোট হতে পারবে, আপনার থানাতে ওরা 30 বছর ছাড়া প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবে না কেন? আর 16 বছর বয়স ভোটারদের জন্য আমি একটু, 16 বছরকে আপনি কি ম্যাচিউরড এজ বলতে পারেন? আমার কাছে লাগে না এটা। আমাদের দেশে ম্যাচিউরড এজ সম্ভবত 17-তে নির্ধারণ করা হয়েছিল আমার যতদূর মনে পড়ে। আপনি এটা কমনওয়েলথ গেল 1 বছর, এটা তো খুব বড় ধরনের প্রশ্ন তৈরি করতে পারে। একইভাবে ক্যান্ডিডেটের বয়স যেটা বলেছেন, আচ্ছা এইটা যদি আমি একটু গাইগুই করে মেনেও নেই, আমাকে ধরতে হবে আপনার কাছে ক্যান্ডিডেটের সংকট নয়, আপনার কাছে সংকট ভোটারের, এটা বাড়াবার জন্য নিচে যাচ্ছেন। মানে এই যে একটা মানে ক্রাইয়ের মতো কিন্তু উঠেছে। এবং প্রফেসর ইউনূস তো টাইম অ্যান্ড এগেইন বলেছেন, তোমরা তরুণরা এগিয়ে আসো, তোমরা নবীনরা এগিয়ে আসো, এই আমাদের মতো ওল্ড হ্যাঙ্গার দিয়ে হবে না। মানে অনেস্টলি বলি, এইরকম বক্তৃতা পলিটিক্সের জন্য ভালো না। কেন অভিজ্ঞতা বাদ দিয়ে এগুতে পারেনি আপনি? অলওয়েজ সারা পৃথিবীতে বলা হয় নবীন প্রবীণদের সংশ্লেষণ করলেই একটা দেশে এগিয়ে যেতে পারে। সেখানে আপনি কেবল নবীনদের দিয়ে করবেন। এই যে পার্টিটা হয়েছে, আমি তাদের সব ভালো চাই। ভালো চাই কেন? যে ইতিহাসটা তারা তৈরি করেছে এটা তো আমরা পারিনি, এই জন্যে মাই হ্যাটস অফ টু দেম, রেসপেক্ট করি, ভালো হোক তাই চাই। কিন্তু তারপরেও তারা যেভাবে তাদের সংগঠনটা করছে, কমিটি করছে, এদের অভিজ্ঞতাই নেই কারো রাজনীতির। মানে এই সময়টুকু বাদ দিলে ধরেন এক একটা, আপনি কংগ্রেস দেখেন, মুসলিম লীগ দেখেন, বা আওয়ামী লীগ, বিএনপিতেও যেটা ছিল, বা বিএনপিতে এখন যত আছে, 30-35 ধরনের রাজনীতি করা মানুষের সাথে আপনি 30 মাস ধরেও করেননি, এসে প্রতিযোগিতা করে পারবেন, এরকম কিন্তু হবে না। আমি দেখছি এনসিপিকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আবেগ তৈরি হয়েছিল, তাদের প্রতি সমর্থনের যে একটা জোয়ারের মতো মনে হচ্ছিল, এটাতে ভাটা পড়েছে। আমি সরি, যারা এনসিপি করেন, যারা শুনছেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আমাকে মানে প্রতিপক্ষ না ভেবে বাস্তবটা বোঝার চেষ্টা করেন। এখন ওই যে ভোটের সংকট যদি না হয়, তাহলে 26-এ তো ভোটার রাখলেন বুঝলাম, কিন্তু 16-তে কীভাবে, সরি 26-এ তো ক্যান্ডিডেট রাখলেন, 16-তে কেমনে ভোটার আসতে পারে? আমি বলতে পারি 23 হ্যাঁ 25-এর জায়গায় 23, এখন 25-এ ক্যান্ডিডেট হইতে পারে, ওরা 2 বছর কমিয়ে 23। কেউ বলবে সম্রাট আকবর 14 বছর বয়সে ভারতের সিংহাসনে বসেছিল, তো 23-এ এমপি হতে পারবে না, এটি আবার কোন কথা? ওইসব বিতর্কে আমি যাচ্ছি না। কারণ আমি মনে করি যে ক্যান্ডিডেটটা এখানে ফ্যাক্টর না। তো ক্যান্ডিডেট কম বয়সের দিলে ভোট কম পাইতে পারে, ক্যান্ডিডেট যদি বেশি বয়সের দিলে একদম ওই বেশি বৃদ্ধ, তাকে ভোটটা দিতে পারে। মানুষ দেখতে চায় কি এই লোকটা এবল, এফিশিয়েন্ট, ওইটা অত কম বয়সে সাধারণত হয় না। তো ওইটা নিয়ে আমি বিতর্কিত। ভোটার যে এত নিচে নামিয়ে আনলেন, এটাতে এমনিতেই বাজারে কথা আছে একটা কি, যে মানে তরুণদের যে উদ্বুদ্ধ করা হচ্ছে, এই তরুণ ভোটার বাড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে মানে সংখ্যাটা আমার মনে নেই, কেউ বলেছে ডিফারেন্স প্রায় শুধুমাত্র এইটুকু চেঞ্জে 76 লক্ষ না কত বলেছে আমি ভুলে গেছি, এত ভোটার বাড়বে। তখন এটাই কি কারণ? মানে এইরকম প্রশ্ন তৈরি করবার দরকার কি? কোনো কারণ থাকতে পারে হয়তো বা। তারেক ফজল, আপনি কি এই প্রসঙ্গে কিছু অ্যাড? হ্যাঁ, না, আপনি সময় এবং সুযোগ দিলে, অনুমতি দিলে তো বলা উচিত। রাজনীতি বিজ্ঞানের গ্রাজুয়েট হিসেবে তো এই বিষয়ে দেখলেন আমার বলাই উচিত। সেটা হলো এই এনসিপির পক্ষ থেকে এই আমাদের এই অভ্যুত্থানের বীরদের পক্ষ থেকে অনেকটা, এটা অবশ্য সবটা এখন আর তাদের ক্রেডিট থাকছে না, কারণ ওই বীরেরা খণ্ডিত হয়েছে। আপাতত দ্বিধা বলতে পারি, কিন্তু বোধহয় বহুধা বলার দরকার হবে। তারা দ্বিধা মানে ওই আরেকটি আপ বাংলাদেশ হচ্ছে ওই বীরদের অংশ, তাহলে আপাতত দ্বিধা বলা যেতে পারে, কিন্তু এটা বহুধা হতে পারে। তো এই যে বহুধা বিভক্ত আমাদের জুলাই আগস্ট বীর বিপ্লবীদের পক্ষ থেকে, ওদের একটা অংশের পক্ষ থেকে এই প্রস্তাবটা এনসিপি হিসেবে তারা দল বানিয়েছে। এই পর্যায়ে আমার আসলে পর্যবেক্ষণটা এরকম যে এই বয়স 16 আর 23
2 বছর কমিয়ে বলার কারণে এক ধরনের সরাসরি প্রশ্ন অথবা অনুমান অথবা সন্দেহ আসছে যে হ্যাঁ এরকম হলে বোধহয় তারা প্রথমত কিছু বেশি ভোটার যুক্ত হবে 2 বছরের কারণে, যেটা ক্ষেত্রে বলা হচ্ছে, আর ক্যান্ডিডেট হওয়ার সুযোগ পাবে তাদের একটা অংশ। যে বিপ্লবীরা তাদের একটা বড় অংশই 25-এর নিচে, মানে নেতৃত্ব দিয়েছে, যুদ্ধে অংশ নিয়েছে, তাদের অংশ 25-এর নিচে, তো তারা অন্তত প্রার্থী হবার যোগ্যতা পেতে পারে 2 বছর কমেলে একটা অংশ। তবু সবাই পাবে না, সবাই 23 হয়নি তাদের। সুতরাং এইটা দিয়ে পুরো প্রশ্নটার জবাব পাওয়া যাবে না এবং তারাও এতে খুব মানে নিঃশর্তভাবে উপকৃত হবে এটা আমি মনে করি না। এবং এটা মনে করি না যে যেই বিপ্লবীরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধ ছিল তারা আর কতদিন কতটুকু ঐক্যবদ্ধ থাকবে। কারণ এইটা এখন তারা যখন একটি সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হচ্ছে, রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মানে হচ্ছে ভিন্ন মত আছে, ভিন্ন মত ডিসএগ্রিমেন্টের বিষয় আসছে। আমি আপনার পত্রিকায় লিখেছি, আমি প্রথমে আমার ফেসবুকে লিখেছিলাম, বলেছিলাম সংকটের ত্রাতা থেকে রাজনীতির প্রতিদ্বন্দ্বী। তো তারা যখন সংকটের ত্রাতা ছিল তাদেরকে আমরা সবাই বুক ভরে বুকে টেনে নিয়েছি, মাথায় তুলে নিয়েছি এবং সবাই খুবই আদর স্নেহ শ্রদ্ধা ভালোবাসা দিয়েছি। কিন্তু যারা এই দেশের রাজনীতির কার্যক্রমের অংশ, রাজনৈতিক দলগুলোর অংশ, তাদের পক্ষ থেকে তো তাদের জন্য সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা হয়ে যাচ্ছে তাদেরকে তো আর ওইভাবে বন্ধু আপন আদর স্নেহ ভালোবাসা দিয়ে মেনে নেওয়া সম্ভব না। বিএনপির পক্ষে সম্ভব না, জামাত ইসলামের পক্ষে সম্ভব না, মান্না ভাইদের পক্ষে সম্ভব না, আর অনেকের পক্ষে সেটা সম্ভব না। মানে তারা দেখবে যে এটা তো আমার যে সামনে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আমার সরাসরি প্রতিদ্বন্দ্বী, সুতরাং আমি তার প্রতি ততটুকুই ভালোবাসা দেখাবো যতটা প্রকাশ্যে আমার দেখানো উপযুক্ত, এর চেয়ে বেশি দেখাবে না, ভেতর থেকে আসবে না। সুতরাং এটা তাদের মানা উচিত। আর ব্যক্তিগতভাবে আমার পর্যবেক্ষণ এমন ছিল যে আমরা যে একটা সুন্দর নতুন রাজনৈতিক বাস্তবতা পেলাম, একটা অভিজ্ঞতা হলো আমাদের সময়, আমাদের চোখের সামনে এই জুলাই আগস্ট বিপ্লব হলো। সে বিপ্লবের আপনার সিনিয়র মানুষ নানাভাবে যুক্ত, আমি একজন বিশ্ববিদ্যালয়ের মাস্টার, খুব বেশি যুক্ত হওয়ার সুযোগ হয়নি, অল্প অল্প যুক্ত ছিলাম। 1 তারিখে 1 আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা পেশাজীবীদের অনুষ্ঠান হলো, সেখানে আমি থাকলাম। আমাকে ডেকে নিয়ে গেল, বলে যে আসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব হবে। আমি গেলাম, একটু কথা বললাম। তাহলে এই মিলিয়ে যে আমাদের নতুন অভিজ্ঞতা হলো, আমরা এই অভিজ্ঞতার অংশীদার হলাম, তো সেই অংশীদারিত্বের এই যে অভিজ্ঞতা, এই যে নতুন স্মৃতিটা, এটা আরও বেশি কার্যকর, আরও বেশি সুদূর প্রসারী, সফল, সক্ষম থাকতে পারত যদি এই বীরেরা, এই তরুণ যুবকেরা আরও একটা উল্লেখযোগ্য সময় অরাজনৈতিক থাকতো, নির্দলীয় থাকতো। তারা যদি নির্দলীয় থাকতো তাহলে তাদের পক্ষে তারা যা কিছু চায়, ওই যে নতুন বন্দোবস্ত বলেন আর যা বলেন, এগুলোর পক্ষে যা যা তারা দাবি করে, এই দাবিগুলো বিএনপির কাছ থেকে আদায় করতে পারতো, জামাত থেকে আদায় করতে পারতো, নাগরিক ঐক্য থেকে আদায় করতে পারতো, সবার থেকে আদায় করার ক্ষমতা তাদের বেশি থাকতো। কিন্তু এখন যদি তারা নিজের একটি রাজনৈতিক পক্ষ হয়ে গেছে, তখন বিএনপির একটি ভাষা আছে, তাদের খুব বলিষ্ঠ বড় সংগঠন আছে, লোকেরা ওইটাকে আগে দেখবে, তাদেরকে পরে দেখবে। শুধু এটা এক ধরনের আমাদের লস হয়েছে আমি মনে করি। আপনি জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই ঐক্য এবং এটা একটা প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হচ্ছে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবিটা উঠেছে সেটাকে আপনি কীভাবে দেখেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো অপরাধ করেছে। এখন ধরেন কত ফ্যাক্টর সেক্টর আছে, জাতিসংঘ নিষেধ করেছে না, এটা করবে না। হয়তো এরকম আছে আমেরিকার সব বিগ পাওয়ারও বলছে যে না, নিষিদ্ধ করবার দরকার কি, বা ভূ রাজনীতিতেও যারা আছে তারা হয়তো এরকম বলছে। নাহলে সরকার নিষিদ্ধ করছে না কেন? আমি একেবারে এই ধারার সাথে যাবই না যে বর্তমান সরকারে যারা আছেন তারা অনেকেই আওয়ামী লীগকে ভালোবাসে বা একটু দুর্বলতা আছে, এরকম মনে করি আমি। এটা একেবারেই একটা মানে কৌশলগত সিদ্ধান্ত তারা দিচ্ছে। আমি মনে করি ধরেন এমন করে বিচার করা হবে যে সেই বিচার ওই যে হচ্ছে দৃশ্যমান হতে হবে, এমনভাবে দৃশ্যমান হবে যে আওয়ামী লীগের স্টলওয়ার্ড কেউ ভোটই করতে পারবে না। পরিস্থিতিটাই এমন থাকবে যে তারা ভোটে আসবেই না।
যেমন আওয়ামী লীগের অনেকগুলো নেতা তো বলেছে ডক্টর ইউনূসকে তারা স্বীকার করে না, অতএব তার সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। এটা যদি গ্যারান্টিড হয় তাহলে একটা টার্ম তো করলো না, অন্তত এই সরকারের কোনো দায় থাকলো না। এবং একটা টার্ম যদি তারা না করে, তারপরে যদি দেশ ভালোভাবে শাসিত হয়, এগোয়, তাহলে ওদের ফিরে আসবার জায়গা থাকবে না। আপনি ভুল করলে না তারা সেই জায়গাতে ঢুকবে। তো সেই কারণে আমি মনে করি এটা একটা কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমাকে যদি বলেন, ধরেন আই ওয়ার ডক্টর ইউনূস, আমি ফার্স্ট ডেতে এটা ব্যাড করে দিতাম। আওয়ামী লীগের লোকজন বলছেন তার সরকারের কোনো পরিকল্পনা নাই। জি, উনি তো বলছেন তার সরকারের কোনো পরিকল্পনা নেই নেই। তো বলছেন তো, হ্যাঁ নেই, এই জন্য বলেছেন যে আপনি হইলে নিষিদ্ধ করে দিতেন। হ্যাঁ, করে দিতে হবে। আচ্ছা, আমি করতাম এই কারণে যে আমি মনে করি এই ধরেন নিষিদ্ধ করে দিলেই যে সব বন্ধ হয়ে যায় তা কিন্তু না, কিন্তু তারপরে একটা বড় ধরনের শিক্ষার জায়গা এটা তৈরি হতো যে এই রকম অন্যায় করলে তার শাস্তি পেতে হয়। এখন কিন্তু আপনি কোনো শাস্তি দিতে পারছেন না। এখন এমনকি শেখ হাসিনা যে বিচার করবে ওরা কি ইন্ডিয়া থেকে আনতে পারবেন যে তারও তো কোনো গ্যারান্টি নেই। এটাও একটা ভূ রাজনীতির, অন্তত আপনার জিও পলিটিক্স, এইখানকার প্রাকৃতিক রাজনীতি এমন হলো যে আপনি টাচই করতে পারলেন না। তারা সব ঘুরছে, মাঝে মাঝে মিছিলও তো করছে, বন্ধ এইভাবেও করতে পারছেন না। তো সেইখানে আমি বলছি ওরকম একটা বিধিনিষেধ দিলে, ধরেন জামাতের মতো পার্টি আপনি তো নিষেধ করেছেন, আওয়ামী লীগই করেছিল, বহু বছর তারা আসতেই পারেনি সামনে। আমি মনে করি আওয়ামী লীগের নৈতিক ভিত্তি অত স্ট্রং থাকতে পারে না। লুটপাটকারীদের আবার নৈতিক ভিত্তি কী হবে? যারা চুরি করে, ডাকাতি করে, তাদের কোনো নৈতিক ভিত্তি নেই। এই জন্যে পানিশমেন্ট ওয়াজ এ মাস্ট, এটা আমি মনে করি। জি, 1 মিনিট আছে। 1 মিনিট। আচ্ছা, ধন্যবাদ। আমরা যেহেতু সবাই একমত হয়েছি, পুরো জাতি একমত হয়েছে, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল। ফ্যাসিস্ট রাজনৈতিক দল নামে ইতালিতে দলটা হয়েছিল ফ্যাসিস্ট, আর জার্মানিতে অ্যাডলফ হিটলারের নাৎসি। তো নাৎসি এবং ফ্যাসিস্ট আমরা একই শব্দে, ফ্যাসিস্ট শব্দটাই এখন বেশি প্রমিনেন্ট হয়েছে। ফ্যাসিস্ট এই দল এই ইতালি এবং জার্মানিতে অভিজ্ঞতা হলো তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তাদেরকে দীর্ঘদিন এই নামে অন্তত রাজনৈতিক অস্তিত্ব প্রকাশ করতে দেওয়া উচিত না। এইটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের বৈষয়িক অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা যদি না লাগানো হয়, কাজে লাগানো হয়, সমস্যা হলো যে আওয়ামী লীগের যে অন্তত 25-30-35% সমর্থন আছে, তারা নানাভাবে উৎপাত করবে। আর আপনি ঘোষিত আইনি রাজনৈতিক লিবারেল উদার রাজনৈতিক আইনি কাঠামোতে তাদেরকে বাধা দেবেন কী করে? তাহলে তাকে বাধা দেওয়ার প্রশ্ন যদি আসে, তাহলে একটা দিক, আর কোনো বাধা না দিলে আপনি কি টিকতে পারবেন তার মানে অবাধিত? তাহলে একটি নৈতিক আইনগত সমস্যা সমাধান করার জন্য তাদেরকে সম্ভাব্য দ্রুততার সাথে নিষিদ্ধ করাতে সুবিধা রাজনৈতিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়া। ডক্টর তারেক ফজল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, আপনাকেও। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।